Welcome to my class. আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। এর আগের দুটি পর্বে আমি তোমাদের রূপনারায়ণের কুলে কবিতাটির সম্পূর্ণ কবি পরিচিতি, প্রসঙ্গ নির্দেশ এবং কবিতাটির পংক্তি ভিত্তিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছো এবং কবিতাটি সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের পর্বে আমি রূপনারায়ণের কুলে কবিতাটির সম্ভাব্য কিছু রচনাধর্মী প্রশ্নের উত্তর আলোচনা করব। অর্থাৎ কিভাবে এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এবং কিভাবে নম্বর বেশি পাওয়া যাবে বা তোমরা আরো ভালো ফল লাভ করতে পারবে সেই নিয়েই আলোচনা করব। মূলত আমি 10টি প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। যেহেতু 10টি প্রশ্ন একটি পর্বে আলোচনা করলে ভিডিওটি ভীষণ দীর্ঘায়িত হবে, তাই আমি দুটি পর্বে এটিকে ভাগ করে নিলাম। প্রথম পর্বে 5টি প্রশ্নের উত্তর আলোচনা হবে এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় 5টি প্রশ্নের উত্তর আলোচনা করব। মোটামুটি তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর অনুশীলন করতে পারো, তাহলে এর থেকেই তোমরা সুন্দরভাবে এই কবিতার প্রশ্ন বা উত্তরগুলো লিখতে পারবে। আর কবিতার এমসিকিউ যে প্রশ্নগুলো, তার জন্য কিন্তু আমি কোনো আলোচনা করছি না, কারণ তা করে অযথা সময় নষ্ট হবে। তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন লেখার জন্য তোমাদের কিন্তু কবিতা বা গল্পগুলো ভীষণ খুঁটিয়ে পড়তে হবে, কারণ এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন করা যায় না। তাই তোমাদের এই কবিতা বা গল্পগুলো খুঁটিয়ে পড়লে যে কোনো লাইন বা যে কোনো শব্দের থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং সেটা তোমরা সুন্দরভাবে সেই অপশন দেখে টিক দিতে পারবে। যাই হোক, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আমি সরাসরি চলে আসছি আজকের আলোচনার প্রথম পর্ব, রূপনারায়ণের কুলে কবিতাটির প্রথম 5টি প্রশ্নের উত্তর আলোচনা। দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সেই প্রশ্নগুলি। এক দাগের যে প্রশ্ন, সেটি একটি পংক্তি থেকে করা হয়েছে। রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, বক্তার জেগে ওঠার স্বরূপ বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি প্রায় আসে এরকম প্রশ্ন। দেখো, আমরা এর উত্তর যদি আলোচনা করি, প্রথমে আমার কবিতাটির প্রেক্ষাপটটা একটু আমরা যদি মনে করতে পারি, যে রবীন্দ্রনাথ তার জীবন সায়ান্নের শেষ প্রান্তে এসে এই রূপনারায়ণের কুলে কবিতাটি রচনা করেছিলেন এবং সেখানে তার দীর্ঘ যে জীবন, যে অভিজ্ঞতা, তার এত দিনের যে সুখ দুঃখ মিলিয়ে যে বিচিত্র যে জীবন অভিজ্ঞতা, সেই জীবন অভিজ্ঞতার কিন্তু ফল কিন্তু এই রূপ নারায়ণের কুলে কবিতাটি।
এখানে কিন্তু রূপনারায়ণ বলতে শুধু একটিমাত্র নদীকে বুঝিয়েছে তা নয়। রূপনারায়ণ শব্দটি এখানে রূপময় বিশ্বকে বোঝাতেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাদের যে এই জগৎ শুধুই যে স্বপ্ন নয়, বরং আঘাত এবং বেদনার মধ্য দিয়ে জীবনের বিকাশই প্রকৃত সত্য। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, রক্তের অক্ষরে অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্য দিয়ে কবি সত্যকে উপলব্ধি করেছেন। এই সত্য কিন্তু ভীষণ দ্বন্দ্বমুখর, ভীষণ কঠিন। এই সত্যকে কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু কবি কি বলেছেন? কবি কিন্তু এই সত্যকে সহজেই ভালোবেসেছেন। কারণ কবির কথায় সেখানেই প্রাণের গতি, অর্থাৎ সত্যকে মেনে নেওয়াই সব থেকে সহজ ব্যাপার। আবার জীবন মানে কবির কাছে কিন্তু আমৃত্যু দুঃখের তপস্যা। কেন দুঃখের তপস্যা? কারণ আমাদের জীবনে কিন্তু 90% বা 99% শুধু দুঃখে পরিপূর্ণ থাকে। অর্থাৎ আমরা যা আশা করি বেশিরভাগ আশাই আমাদের সম্পূর্ণ হয় না। তাই এই দুঃখের তপস্যার উদ্দেশ্য আসলে সত্যের মূল্য দিয়ে জীবনের সমস্ত দেনা শোধ করে দেওয়া। দেনা শোধ করে দেওয়া মানে জীবনের এই দেনা মানে কিন্তু অর্থের যে ঋণ তা নয়। এই জীবনে যে চাওয়া পাওয়ার যে হিসাব নিকাশ থাকে, যে দেনা থাকে, সেই দেনা কিন্তু শোধ করে দেওয়া যায় সত্যের মূল্য অর্থাৎ সত্যকে উপলব্ধি করবার মধ্য দিয়ে। তারপরেই সম্ভব মৃত্যুকে নিজেকে সমর্পণ করে দেওয়া। কারণ মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের যেতেই হবে। আমরা জানি যে বাস্তবে চরম সত্য হলো মৃত্যু। জন্মও যেরকম চরম সত্য, মৃত্যুও তেমন চরম সত্য। তাহলে সেই মৃত্যুর মধ্য দিয়েই যেন সকল দেনা শোধ করে দেওয়া যায়। এভাবেই অলীক কল্পনা বা ভাবের জগৎ থেকে রবীন্দ্রনাথ দুঃখ, আঘাত, সংঘাত মুখর পৃথিবীতেই মানবের মুক্তিকে প্রত্যক্ষ করেছেন। কারণ আমাদের পৃথিবীটা কিন্তু দুঃখ, আঘাত, সংঘাত মুখর। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি মৃত্যুকে নিশ্চিত জেনেও মানব সংসারের তীরেই নিজের আশ্রয় বা বিকাশ, সেটাই সত্য। অর্থাৎ জীবনে যে মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যু জেনেও বা মৃত্যুকে সঠিকভাবে জেনেও মানব সংসার অর্থাৎ আমাদের যে বাস্তব যে জগৎ, সেই জগতের মধ্যেই কিন্তু আমাদের বাস করতে হবে, সেই জগতের মধ্যেই কিন্তু আমাদের চলতে হবে। সেই জগতে কি আছে? মায়া বা ছলনা, প্রবঞ্চনা, ফাঁদ, প্রত্যেকটি জিনিসই আছে। এবং প্রত্যেকটি জিনিসকেই অতিক্রম করে মানুষ উপলব্ধি করতে পারে জীবনের যথার্থ স্বরূপ। অর্থাৎ বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, বেদনা আসবে, প্রত্যেকটা জিনিসকে আমাদের মুখোমুখি হতে হবে এবং তার থেকেই তো জীবনের প্রকৃত যে মূল্য তা লাভ করা যাবে। এটাই কিন্তু এই রূপময় বিশ্বের প্রকৃত পরিচয়। আমরা এই মানে যে বাস্তব জগৎ তার কিন্তু অনেক আমরা কল্পনা করে থাকি, কিন্তু আসল কথা হলো কিন্তু বাধা বিপত্তি। জীবনের যে স্বাভাবিক গতি বা বিকাশ তাকে কল্পনা বা স্বপ্নবিলাসের দ্বারা উপলব্ধি করা যায় না। স্বাভাবিক গতি কিন্তু আমরা স্বপ্নের মধ্য দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারি না। সত্য ভীষণই কঠিন, কিন্তু তাকেই কবি গ্রহণ করেছেন, কারণ সেখানে বঞ্চিত হবার কোনো সম্ভাবনা থাকে না। যদি আমরা সত্যকে নিয়ে চলি তাহলে কিন্তু ঠকবার ভয় সেখানে থাকে না। তাই কবি কিন্তু রক্তের অক্ষরে, অর্থাৎ রক্তের অক্ষর কেন বলেছেন? ভীষণ যন্ত্রণার পথ ধরে কবি এই গতিশীল কঠিন জীবনকেই দেখতে চান। অর্থাৎ যন্ত্রণা কষ্ট পেয়েই কিন্তু কবি জীবনকে উপলব্ধি করতে চান। তাই নিজের রূপ বলতে কবি আসলে মানবতা বা মানব চৈতন্যের যথাযথ স্বরূপকেই বোঝাতে চেয়েছেন। মানব আত্মা বা মানবের যে মন, সেই মনকেই তিনি বোঝাতে চেয়েছেন। এবার আমি দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটিতে চলে আসব। দ্বিতীয় প্রশ্ন দেখো আছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবির এই জগতের সঙ্গে পূর্ব জগতের সম্পর্ক নিরূপণ করো। তাহলে কিভাবে আমরা এটা আলোচনা করব? এ প্রসঙ্গে আমি বলি যে শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতাটিতে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জীবনের শেষ প্রান্তে পৌঁছে জীবনকে নতুন ভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। তিনি জন্মদিনে নামক একটি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কি গুরুত্বপূর্ণ তাৎপর্যময় পংক্তি। আলোচ্য কবিতাটিতেও কিন্তু কবি এই মাটির পৃথিবীতেই থাকতে চেয়েছে। বারবারই তিনি কিন্তু বাস্তব জগৎকে নিজের আপন করে নিতে চেয়েছেন, সত্যকে ভালোবেসেছেন, রক্তের অক্ষরে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চেনার চেষ্টা করেছেন। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন সত্তা থাকে, সেই সত্তাকে কিন্তু কবি নিজে উপলব্ধি করার চেষ্টা করেছেন। তাই স্বপ্ন এবং কল্পনার মায়া আবরণকে দূরে সরিয়ে কবি সেই জগৎকে দেখেছেন আঘাত এবং সংঘাত মুখর। তিনি বেদনায় কাতর। প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হতাশা, যন্ত্রণা, সামাজিক এবং রাজনৈতিক নানা দ্বন্দ্ব সংঘাত প্রত্যেকটির মধ্য দিয়েই কবি জীবনের যথার্থ পরিচয় পেয়েছেন। এই জীবনে দুঃখের তপস্যাই হয়তো সত্য, কিন্তু তার মধ্য দিয়েই কবি জীবনের বিকাশ দেখতে পেয়েছেন। দেখো, রবীন্দ্রনাথের ভাবনায় স্বপ্নের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে সত্য। স্বপ্ন আমরা একটা কল্পনার মধ্য দিয়ে চলি বা একটা কল্পরাজ্যের একটা প্রতিকৃতি তৈরি করি, আর তার বিপরীতেই রয়েছে কিন্তু বাস্তব যে সত্য। এই বাস্তবকে মেনে নেওয়া কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। মুখে আমরা বলি যে বাস্তব কে মেনে নিতে হবে, বাস্তবের সঙ্গে চলতে হবে, কদম কদম বাড়ায় চল, বাস্তবের সাথে পা এগিয়ে দিতে হবে, কিন্তু বাস্তবকে নিজে আপন করে নেওয়া এটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন। তা কবি যখন নিজের জীবন সত্তাকে বুঝতে পারলেন, জগৎ সত্যকে উপলব্ধি করতে পারলেন, তখন কিন্তু জানলেন যে এ জগৎ কিন্তু স্বপ্ন নয়, ঠিক স্বপ্নের বিপরীত মেরু অর্থাৎ সত্য। এই সত্য জীবনকে তার যথাযথ তাৎপর্যে বুঝতে শিখতে হবে। মানুষের ধর্ম রবীন্দ্রনাথ লিখেছেন যে তার বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে, অর্থাৎ জীবন ভীষণই দুঃখময়, কিন্তু তার মধ্য দিয়েই মানুষের চৈতন্যের বিকাশ ঘটে। দুঃখের মধ্য দিয়েই কিন্তু নিজেকে নিজে চেনা যায়, নিজের সত্তাকে জানা যায়। তখনই মানুষ জীবনের ধর্মকে অনুভব করতে পারে। তাই স্বপ্ন বিলাসিতায় জীবন কাটালে চলবে না, দুঃখের তরঙ্গ মুখরতাতেই জীবনের সত্যকে কবি খুঁজে পেতে চেয়েছেন। জীবনের যে সত্য, যে এই স্বপ্ন নয়, এটা যত তাড়াতাড়ি বোঝা যায়, যত তাড়াতাড়ি আমরা বাস্তবকে মেনে নিতে পারি, ততই কিন্তু আমাদের মঙ্গল হয়। তাহলে এই দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যদি আমরা যথার্থভাবে শব্দ চয়ন করে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পাব। এবার আসবো আমি তৃতীয় যে প্রশ্ন। তৃতীয় প্রশ্নে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে কবি কেমন করে আপনারে চিনিলেন, অর্থাৎ কবি কিভাবে নিজেকে রক্তের অক্ষরের মাধ্যমে চিনলেন। এর উত্তর তাহলে কি? আমি কবিতাটির ওই একটু উৎস নির্দেশ করতে পারি যে কবিতাটি 11 সংখ্যক যে কবিতা, সেই শেষ লেখা কাব্যগ্রন্থের সেই জীবন সায়নে উপনীত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটি রচনা করেছিল, এবং এই কাব্যগ্রন্থে কিন্তু কোনো কবিতারই কিন্তু তিনি নামকরণ করেননি। আমাদের আলোচ্য কবিতাটির প্রথম যে লাইন, প্রথম পংক্তিটি দিয়েই কিন্তু সংসদ নামকরণ করেছে। তা সেই শেষ লেখা কাব্যগ্রন্থের যে 11 সংখ্যক কবিতা, সেইটি আমি এখানে উৎস একটু আলোচনা মানে বলতেই পারি যে আলোচ্য পংক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতার থেকে নেওয়া হয়েছে। এবং এখানে কবি বার্ধক্য পীড়িত, রোগ জর্জর, প্রায় পঙ্গু অবস্থায় তন্দ্রাচ্ছন্ন ভোর রাতে কবি জেগে উঠে এই কবিতাটি রচনা করেছিলেন। আমি এর আগের পর্বেও কিন্তু এই কবিতাটি রচনার প্রেক্ষাপট আলোচনা করেছিলাম। তোমরা সেই লিঙ্কটিতে দেখলে সেই বিষয়টা আবার তোমাদের মনে পড়ে যাবে। তার মনের মধ্যে এক বোধের
অনুভবের সঞ্চারে প্রকাশ ঘটেছে এই পংক্তিটির মধ্য দিয়ে। কবি কিন্তু ভীষণ গতিশীল ছিলেন, ভীষণ কর্মশীলতার মধ্য দিয়েই তার জীবন অতিবাহিত হয়ে এসেছে। তিনি ভীষণ ডায়নামিক ছিলেন, কিন্তু জীবন সায়ান্নে উপনীত কবির সেই যে গতিশীলতা, সেই গতিশীলতার মধ্যে এসেছে বিরাম। তিনি রোগ ব্যাধিতে একেবারে সেই অবসন্ন হয়ে গেছে, নুজ্জ হয়ে গেছে। এই সুদীর্ঘ জীবনপথ অতিক্রম কালে তিনি পেয়েছেন ভীষণ দুঃখ যন্ত্রণা, সুতীব্র বেদনা, কারণ কবিগুরুর জীবনটাই ভীষণ দুঃখের মধ্য দিয়ে কেটেছে। দুঃখ যন্ত্রণা, বিষাদ, এর মধ্যে দিয়ে মৃত্যুকে তিনি প্রত্যক্ষ উপলব্ধি করতে পেরেছেন। প্রিয়জনদের মৃত্যু তিনি বারবার তিনি আঘাত পেয়েছেন, মৃত্যু দেখেছেন। তাহলে সেই বেদনা দুঃখের মধ্য দিয়ে কবির জীবনটা কিন্তু অতিবাহিত হয়েছে। বাস্তব পৃথিবীর সত্যরূপ চিরকালই কঠিন, এই বিশ্বাসে কবি তাকে স্বীকার করে নিয়েছেন, কারণ বাস্তবের যে সত্য ভীষণই কঠিন। প্রবল দুঃখে তিনি বলে উঠেছেন, আরো দুঃখ সইবে আমারও, অর্থাৎ আরো দুঃখ দাও, আরো দুঃখ দাও, আরো দুঃখ যেন আমার সয়ে যায়, সহ্য করতে পারি। রোগ শয্যায় সাহিত্য কবির দিনগুলি কর্মহীন, কারণ তখন তিনি নড়াচড়া করতে পারছেন না, শয্যাশায়ী, তাই তার কাছে সেই দিনগুলো যেন কর্মহীন। সংঘাতহীন, আধেক ঘুমেলীন, কারণ কোনো সংঘাত নেই, যাটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তার দিন যাপন চলছে। তবু কবি এমন নিরুদ্বিগ্ন দিন যাপনে শান্তি পান না, কারণ কবির তো মাথার মধ্যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন রকম বিষয় আনাগোনা করছে। স্বপ্ন বিহ্বল মিথ্যাচারে স্বস্তি নেই তার। সত্যকার পৃথিবীর কঠিন বাস্তব রূপকেই কবি প্রাণপণে গ্রহণ করতে চান, কারণ তার কাছে সেই বাস্তবটাই কিন্তু আসল। হয়তো সেই কঠিন সত্যে তাকে হতে হবে ব্যথিত, রক্তাক্ত, কারণ কঠিন সত্য কখনোই মেনে নেওয়া যায় না, তাতে বারবার আঘাত পেতে হবে। তাই আপনাকে গভীরভাবে জানতে সেই ব্যথার আঘাতেরও নিতান্ত প্রয়োজন। দুঃখ এবং প্রাণ ভরে পাওয়ার মধ্যে যে আনন্দ আছে তাকে কবি চান, কারণ দুঃখকে যদি গ্রহণ করতে পারি তার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। তাই তো রূপ জগতের সত্যতার আঘাতে এবং বেদনার মধ্য দিয়েই কবি নিজেকে খুঁজে পেয়েছেন বারবার। আঘাতজনিত রক্তধারার সীমার পৃথিবীর কর্মযজ্ঞের মধ্যে লেগে থাকে অসীম, যা আপনাকে পাওয়ার সীমাহীন আনন্দ দেয়। কারণ বারবার আঘাত, বারবার বেদনা, সেই বেদনার মধ্য দিয়ে কবি বারবার নিজেকে আবিষ্কার করেছেন, বারবার নিজেকে চিনেছেন। তাই নিজের রূপ নিজেই রক্তের অক্ষরে দেখতে পেয়েছেন, তাই কবি নিজেকে নিজে উপলব্ধি করতে পেরেছেন। সেই কথাই কিন্তু এই প্রশ্নটিতে আলোচনা করা হলো। এবার দেখো 4 নম্বর যে প্রশ্নটা, চিনিলাম আপনারে। কবি নিজেকে কিভাবে কখন চিনতে পেরেছেন এবং এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তার নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতায় এই মন্তব্যটি করেছেন। রূপনারায়ণের কুলে কবিতাটি পৃথিবীর বুকে জেগে উঠে কবি তার কল্পনার জগতের সঙ্গে বাস্তব পৃথিবীর কোনো সাদৃশ্যই খুঁজে পাননি, কারণ জানলাম যে এই জগৎ স্বপ্ন নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটাই কবির উপলব্ধি, কারণ স্বপ্ন ঘুমের মধ্যে দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু স্বপ্নটা স্বপ্ন থাকে না। আঘাত সংঘাতের মধ্য দিয়েই যে জীবনের বিকাশ তা কবি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছেন। সামাজিক এবং রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়েই কবি সত্যতার বিকাশ ঘটেছে। জীবনের প্রতি ক্ষেত্রের যে টানাপোড়েন ও রক্তক্ষরণ কবি তাকে সত্য বলে উপলব্ধি করেছেন বারবার, এবং নিজের স্বরূপ তিনি নিজেই চিনতে পেরেছেন। রক্তের অক্ষর অর্থাৎ যে পরিশ্রম, যে বেদনা, যে কষ্ট, সেই রক্তের অক্ষরে কবি নিজেকে চিনতে পেরেছিলেন, আঘাতে আঘাতে বেদনায়। আর কখনোই কবির উপলব্ধি হয়েছিল যে সত্যের প্রকৃত রূপ অত্যন্ত কঠিন। তখনই কবি কিন্তু প্রত্যক্ষ করেছেন যে সত্যের রূপ কিন্তু ভীষণ কঠিন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই কঠিন সত্যকেই ভালোবেসেছেন, এই বিশ্বাস থেকে যে প্রকৃত সত্য কখনোই ধোঁকা দেয় না, প্রকৃত সত্য কখনোই ঠকায় না, তাই তার দ্বারা বঞ্চিত হতে হয় না। আমৃত্যু দুঃখের তপস্যা অর্থাৎ জীবন, সেখানে সত্যের দারুণ মূল্য লাভ করতে মৃত্যুতে সকল দেনা শোধ করে দেবার জন্য বদ্ধপরিকর। অর্থাৎ
সমস্ত জীবনের যে ধার, যে ঋণ, তা কিন্তু মৃত্যুর মধ্য দিয়েই যেন শোধ হয়ে যেতে পারে। সত্য এবং জীবনের যথার্থ রূপের সঙ্গে কবি নিজেকে একাত্ম করার অঙ্গীকারী হয়ে উঠেছে কবির মূল লক্ষ্য। অর্থাৎ এই সত্যকে মেনে নিয়ে চলা, দুঃখকে মেনে নিয়ে চলা, বারবার দুঃখের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করা, তাকেই কিন্তু কবি বারবার মেনে নিতে চেয়েছেন। এবার আসি 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই পর্বে আজকের আলোচনার শেষ প্রশ্ন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবির অনুভবে সত্য কিভাবে কঠিন হয়ে ধরা পড়েছে। তাহলে আমরা দেখো, এই যে বারবারই একই ধরনের লাইন থেকেই প্রশ্ন হচ্ছে এবং মূল বিষয়টা কিন্তু একই, যে সত্য বা বাস্তব, সেই বাস্তবকে কবি ভীষণ ভালোবেসেছেন। সেই সত্য ভীষণই কষ্টকর মেনে নেওয়া, সেই কষ্টকর সত্যকে মেনে নিয়েই কিন্তু কবি জীবন পথে অগ্রগতি লাভ করেছেন। তাহলে রবীন্দ্রনাথ তার সুদীর্ঘ জীবন পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছেন একদম জীবন সায়ান্নে, অর্থাৎ আর তিনি বুঝতে পেরেছেন যে আর বেশি দিন তিনি এই মর্তলোকে তিনি বিরাজ করতে পারবেন না। যৌবনের যে জয়গান গেয়ে কবি বের হয়েছিলেন, গতির আনন্দ পার হয়ে গিয়েছিলেন কত কঠিন পথ। অর্থাৎ যৌবন বয়সে তিনি যে জয়গান গেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, কত কঠিন পথ অতিক্রম করেছেন, এখন কিন্তু জীবন সায়ান্নে বসে সেই কঠিন পথ তার কাছে আরো দুর্গম হয়ে গেছে। কিন্তু বার্ধক্য পীড়িত রোগ জর্জর কবি অবাক বিস্ময়ে আপনাকে দেখেন। তিনি নিজেই নিজেকে বারবার উপলব্ধি করেছেন। কবির এই স্তব্ধ প্রায় বাতায়ন প্রান্তে কাটানো জীবন মোটেও সুখের নেই, কারণ তিনি আজ গতিহীন হয়ে গেছেন। আধেক ঘুমে, আধেক জাগরণে স্বপ্নাবিষ্ট এই জীবন বাস্তব জগৎ হতে সহস্র যোজন দূরে তিনি বিরাজ করছেন। তাহলে কবির তো এই জীবন কাম্য নয়, কারণ কবি তো চাননি যে এরকম ভাবে জড় পদার্থের মতো শুয়ে শুয়ে দিন যাপন করা। তার কক্ষের বাইরে যে কর্মচঞ্চল এবং গতিশীল পৃথিবীর চলমানতার ধ্বনি, তা শোনার উন্মুখীনতায় কবি কান পেতে রয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু, কবি তো যৌবন বয়সে ভীষণ গতিশীল ছিলেন, কর্মমুখর ছিলেন, সারা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন মানুষের সঙ্গে তার ওঠা বসা হয়েছে, মিশেছেন। তা কবির সেই বাইরের জগতের সঙ্গেই কবি যেন শরীক হতে চান। যদিও জানেন সে বাস্তব পৃথিবীর বিচিত্র জনের সমাহারে আছে দুঃখ। কবি কিন্তু জানেন, কারণ তিনি তো একটা দীর্ঘ জীবন ধরে বাস্তবকে উপলব্ধি করেছেন, তার মধ্যে কিন্তু দুঃখ আছে। তবু সেই সত্যিকারের পৃথিবীর প্রতি কবির ছুটে চলা, আলোর পথে প্রাণের চলা, অর্থাৎ স্বপ্ন নিয়ে তার চলা নয়, বাস্তবকে জড়িয়ে ধরে বাস্তবকে আপন করে নিয়েই তিনি চলতে চেয়েছেন। গতির আনন্দে বাস্তব সত্যের পৃথিবীতেই আপনাকে পুনরায় প্রকাশ করতে চান। তাই তো এই সত্য যতই কঠিন হোক না কেন, যতই ভয়াবহ হোক না কেন, কবি তাকেই ভালোবেসেছেন বারবার। অস্থির চিত্তে গতির সেই কঠিনকেই আঁকড়ে ধরতে চান প্রেম, প্রীতি এবং মমতায়। অর্থাৎ বারবার তিনি সেই কঠিনকে ভালোবাসতে চান এবং কঠিনকেই তিনি আঁকড়ে ধরতে চান।